হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। অরুণের সাথে আমার বিয়ের আগে প্রেম ছিল, একবার রুমে দেখাও হয়েছিল, তারপর বিয়ে ঠিক হয় আমার অন্য কারো সাথে। আমি শ্বশুর শাশুড়ি ও স্বামীর সাথে এখন শ্বশুর বাড়িতে থাকি। আমার বর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, তাই মাঝে মাঝেই তাকে বাইরে যেতে হয়। সে চলে গেলে আমি সুর আর শাশুড়ি বাড়িতে থাকতাম। আমার শাশুড়ি সুন্দরী সুর ও সুন্দর কিন্তু গম্ভীর লোক। তিনি যথেষ্ট উঁচু লম্বা এবং বলিষ্ঠ চেহারার। তিনি আমার সাথেও গম্ভীরভাবেই কথা বলতেন। সেবার আমার স্বামী 2 সপ্তাহের জন্য বাইরে গেল। সে বাইরে গেলে আমার তেমন একটা ভালো লাগতো না। সুর একেবারেই মিশুকে না, একমাত্র শাশুড়ির সাথেই দুটো কথা বলা। একদিন রাতে খাওয়ার পর শাশুড়িমা ঘুমোতে গেলেন। বাবা আমাকে ডেকে বললেন, বৌমা তোমায় একটা কথা বলার ছিল। আমি ঘুমটা টেনে বললাম, বলুন। তিনি বললেন, ও বিয়ের আগে তোমার আর তোমার বন্ধু অরুণের একটা খবর আমার কাছে এসেছে। এটা কি সত্যি? আমি ভয় পেয়ে চমকে গেলাম। বাবা কিভাবে জানল? নিশ্চয়ই অরুণ টাকার লোভে বাবাকে বলেছে। এবার কি হবে একথা আমি আর অরুণ ছাড়া কেউ জানত না। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম। সে বলল, এই বিষয়ে তোমার স্বামী জানে? আমি ভয়ে চুপ করে রইলাম। সুর আসতে বললেন, জানে সে নাকি আমি জানাবো? আমি শুনে চমকে উঠে তাকে অনুরোধের মতো করে বললাম, আমি তখন বিয়ে করিনি, তখন অরুণের সাথে প্রেম ছিল। তাই তিনি আমার কথা শেষ না হতেই বললেন, মানে সে জানে না? ঠিক আছে, তুমি বলো আমি কি করব। উনি স্বাভাবিকভাবে বলছিলেন যাতে শাশুড়ি না শুনতে পায় কিছু। আমি খুব অনুরোধের মতো করে চাপা গলায় বললাম, না বাবা, ওকে প্লিজ বলবেন না। আমি এখন আপনার পুত্রবধূ, পুরনো ঘটনাগুলো আর মনে করতে চাই না। তিনি রাগী গলায় বললেন, তাহলে একথা তুমি গোপন করেছ কেন? আমি প্রায় কেঁদে ফেললাম। বললাম, প্লিজ বাবা, আপনি এমন করবেন না। তিনি আমার চোখে জল দেখে আমায় কেমন একটা অভিনয়ের মতো করে বললেন, ঠিক আছে, তবে তোমায় আমায় কিছু দিতে হবে। সেটা পেলে আমি কাউকে কিছু বলবো না। বলো দেবে তো? আমি সাথে সাথে বললাম, কি দিতে হবে বাবা? তিনি বললেন, সময় এলে চেয়ে নেব, কিন্তু তোমায় দিতে হবে। আমি ধন্যবাদের সুরে বললাম, কি ঠিক আছে বাবা। উনি আমার মাথায় হাত বুলিয়ে একটা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ধাতস্থ হয়ে আমি খাটে শুয়ে ভাবলাম, শ্বশুরের কি এমন চাই? মনে হলো তার ইঙ্গিত নোংরা না হলে তিনি আমার দিকে তাকিয়ে ওভাবে হাসতেন না। এরপর থেকে আমি ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। সুর আমাকে তারপর থেকে তেমন কিছু বললেন না। কম কথা বলছি, তাই শাশুড়ি একদিন জিজ্ঞেস করে বল, কি হয়েছে বৌমা? আমি বললাম, আমার শরীরটা ভালো নেই মা। তিনি বললেন, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আমি দুদিন একটু বোনের বাড়ি যাব ভাবছিলাম, তোমায় নিয়ে যাব, কিন্তু তোমার সুর বললেন সব মেয়েরা চলে গেলে উনি খাবেন কি? তার উপর তোমার ও শরীর ভালো না, তোমায় রেখে যাচ্ছি। আমি বৃহস্পতিবার সকালে চলে আসব। আমি বললাম, মা আমি একা পারব। তিনি বললেন, একা কোথায়? তোমার সুর তো আছেন। আমি আর কিছু বলতে পারলাম না। পরদিন বিকালে আমার শাশুড়ি চলে যায়। রাতে বাবা খাবার খেয়ে ওঠার সময় বললেন, বৌমা একবার আমার ঘরে জল দিয়ে যেও। আমি ভয়ে ছিলাম। বাইরে বৃষ্টি আরম্ভ হলো। জলের বোতল নিয়ে তার ঘরে ঢুকলাম। বললাম, বাবা জলের বোতল। তিনি আমার দিকে তাকিয়ে এগিয়ে এলেন। তারপর হাতের বোতল নিয়ে টেবিলে রেখে বললেন, আজ পুরো বাড়িতে তুমি আমি একা। তুমি বলেছিলে দেবে, আজ দাও। আমি বুঝলাম বাবা সেদিন কি চাইছিল। আমি তার ইঙ্গিত বুঝতে পেরে আশ্চর্য হয়ে বললাম, কি আপনি কি বলেছেন বাবা? আমি আপনার বৌমা। তিনি বললেন, তো কি হয়েছে? মেয়ে তো হতেই পারে। আমি লজ্জায় ভয়ে মুখ নামিয়ে নিলাম। তিনি আমার থুতনিতে হাত দিয়ে মুখ উঠিয়ে নিয়ে বললেন, তুমি খুবই সুন্দরী মেয়ে সোমা। গায়ের রং থেকে মুখের গড়ন কি করি বলো? শত হলেও চায় যখন তখন এমন একটা প্ল্যান করলাম। তুমিও একা আর তোমার কাছে কোনো বিকল্প নেই। অবাকভাবে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এরপর অদ্ভুত আচরণ করতে লাগলেন। আধা তারপর নিজের বেডরুমে ঢুকে পা দিয়ে ঠেলে দরজাটা পুরো বন্ধ করে দিলেন। আমি সকালে ঘুম ভেঙে দেখলাম উনি আমার পাশে শুয়ে অঝরে ঘুমোচ্ছেন। আমার সারা শরীর ব্যথা। আমি উঠে বাথরুমে গিয়ে স্নান করে নিলাম। ভেজা চুল গামছায় বেঁধে একটা শাড়ি পরে বট করে সিঁদুর আর টিপ পরে ছাদে গিয়ে ভিজে কাপড় মেলে দিলাম পাশের বাড়ির কাকিমা তখন ছাদে। তিনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, সমা তোমার শাশুড়ি ফেরেননি? আমি বললাম, না কাকিমা, কাল ফিরবেন। তিনি বললেন, তোমার শাশুড়িও পারে ঘরের লোকটাকে ফেলে রেখে বোনের বাড়ি ঘুরতে চলে গেল। আমি কোনো উত্তর দিলাম। তিনি বললেন, তোমার বর থাকে না? অসুবিধা হয় না? এমন বয়স, এত সুন্দরী ফর্সা রং, বর ছাড়া থাকতে হয়? আমি কোনো রকমে হেসে বললাম, না না কাকিমা, তাতে কি, সে তো কাজে গেছে, তাড়াতাড়ি ফিরবে। উনি বললেন, ঠিক আছে বৌমা, শ্বশুরকে একটু আদর যত্ন করো। আমি মনে মনে রাতের ঘটনা ভেবে কোনো রকমে রেগেমেগে আচ্ছা বলে নিচে চলে এলাম। নিচে এসে ঠাকুর ঘর পরিষ্কার করলাম। যাই হোক, এরপর আমি বেশ কিছুক্ষণ দিলাম প্রদীপের থালা নিয়ে বাইরে বেরোতে গিয়ে দেখি শিশুর ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে। আমি একটু চমকে গেলেও পরে রাগীভাবে তার দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বেরিয়ে যেতে গেলাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, প্রসাদ দেবে না বৌমা? আমি
তার নির্লজ্জতা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি নিজেই হাত দিয়ে প্রদীপের তাপ নিলেন। আমি তার হাতে প্রসাদ তুলে দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে প্রসাদটা খেলেন। আমি তার ভাব দেখে আরও বিরক্ত হয়ে বললাম, আমার সারা শরীর ব্যথা, ঠিকমতো বসতেও পারছি না। আপনি চেয়েছেন, আমি দিয়েছি, তবে আর না, এবার কিছু হলে ভালো হবে না বাবা। তিনি আমার হাত থেকে প্রসাদের থালা নিয়ে টেবিলে রেখে বললেন, রেগে গেলে তোমায় আরও বেশি সুন্দর লাগে। আমি বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। তিনি আমায় টেনে নিয়ে সোফার কাছে নিয়ে গেলেন। আমি বললাম, বাবা আবার। তিনি বললেন, এখনও তোমার শাশুড়ি আসতে একদিন দেরি। আমি তার কথা বুঝে আরও রেগে বললাম, না, আমি আর আপনার কথা শুনুক না। তিনি বললেন, ঠিক আছে, আমি কি বলেছি তোমায় আবার? আসলে এই বর বাড়িতে তোমার মতো বৌমাকে পেয়ে আমি খুবই খুশি। আমি বললাম, না আর না, এই বলে আমি চলে যাচ্ছি। তিনি রেগে বললেন, বলেছি তো আর না। শুনিয়েই তাকে বকা দেওয়ার মতো করে বলল, তুমি কাল আসছো তো? সে বলল, হ্যাঁ। উনি ফোনটা রেখে আবার খাবার টেবিলে বসল। এমনিতেই সকালে দুজনই ঘুম থেকে দেরিতে উঠেছি, কিন্তু তারপরে খাবারও আসতে দেরি হলো। এর মধ্যে সে নিজের ঘরে ঘুমাচ্ছিল। খেতে বসতে বসতে 5টা বেজে গেল। আমি একটা লাল চেক শার্ট আর কালো জিন্স পরেছিলাম। খাওয়া শেষে উনি আইসক্রিম চাওয়ার ভান করল। আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে দিলাম। উনি রুমে চলে গেলেন। পরদিন ভোরবেলা উঠে দেখি সেই একই অবস্থা। এসি সারারাত চলার ফলে ঘরটা যেন শীতকালের মতো ঠান্ডা হয়ে রয়েছে। আমি ঘুমন্ত অবস্থার তার দিকে দেখছিলাম। সত্যি এমনভাবে কজন পারে? আমার শাশুড়িকে ভাগ্যবান মনে হলো। কে জানে, এখনও প্রতিদিন শ্বশুর তাকে সময় দেয় নিশ্চয়ই। আমি তার হাত সরিয়ে উঠতে গেলাম। তিনি জেগে গেলেন। ঘুম জড়ানো গলায় বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাথরুমে। তিনি বললেন, যেতে হবে না। আমি বললাম, কাজ আছে। উনি বিরক্ত হয়ে বললেন, কিসের এত কাজ তোমার বৌমা? আমি বাথরুমে গেলাম। তিনি উঠলেন না, আবার ঘুমিয়ে পড়লে রন। আমি স্নান করে পুজো দিয়ে বাজারে গেলাম। তিনি তখনও ঘুমিয়ে। আমি বাজার সেরে মেডিসিন শপ থেকে ওষুধ নিলাম। বাড়ি ফিরে আমি সুরকে ডেকে ঘুম ভাঙালাম। তিনি ঘুম থেকে উঠে স্নান করতে গেলেন। আমি দুপুরের রান্না ছড়িয়ে দিলাম। সেদিন বিকালের আগেই শাশুড়ি বাড়ি ফিরল। স্বাভাবিকভাবেই কেউ কিছু টের পেল না, কিন্তু আমার তারপরেও 2 দিন বসতে অসুবিধা হচ্ছিল। একসময় আমার স্বামীও বাড়ি ফিরল, কিন্তু একটা সমস্যা হলো। সেদিনের পর থেকে শ্বশুর আমাকে বিভিন্নভাবে ইনডাইরেক্টলি সেই 2 দিনের কথা নিয়ে খোঁটা দিতেন। কখনো প্রশ্ন করতেন আমার বাচ্চা হবে কিনা। আমি ভয়ে থাকতাম তিনি এমন করবেন, এটা কথা ছিল না। আবার এত কিছু ঘটে যাওয়ার পর তাকে বাধা দিয়েও কোনো লাভ নেই। আবার সবকিছু জানাজানি হলেও চাপ। আমি চাইছিলাম সবকিছু ভুলে যেতে, কিন্তু তিনি বারবার বিভিন্ন কথা বলে আমার সব মনে করিয়ে দিতেন। তার উপর তার চোখের চাহনি আর মুখের নিঃশব্দ শয়তানি হাসি। একদিন স্বামী শাশুড়ি দুজনেই বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে সবে স্নান করতে যাব, এমন সময় দেখি শ্বশুর আমার পিছনে দাঁড়িয়ে। আমি ভয়তে স্থির হয়ে গেলাম। তখন আমার স্বামী ঘুমিয়ে আর শাশুড়ি মা ঠাকুর ঘরে ছিলেন। আমার বুকটা কেঁপে উঠল। তিনি বাথরুমে ঢুকলেন, তারপর বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি তাকে নিচু গলায় বললাম, এখন সবাই বাড়িতে আছে, তাও তার কোনো পরিবর্তন হলো না। আমি কি করব বুঝতে পারছি না। ওনাকে এত বললাম, তাও শুনল না। অদ্ভুত আচরণ করতে লাগল। এরপর তিনি বাথরুমের দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে বেরিয়ে গেলেন। এরকম প্রায় 1 সপ্তাহ চলার পর আমি একটা ডিসিশন নিলাম মনে মনে। এর ঠিক 4 সপ্তাহ পর শ্বশুরের শরীর খারাপ হতে শুরু করল। মাঝে মাঝেই তিনি ফুড পয়জনিং এর জন্য পেটে ব্যথা অনুভব করতেন। 1 মাসের মধ্যে তার অবস্থা আরও খারাপ হলো, এমনকি শরীরও ভাঙতে শুরু করল। আমার স্বামী বেশ কিছুদিন থেকে গিয়েও অবশেষে ব্যবসা কাজে কলকাতা যাওয়ার জন্য রওনা হলেন। যদিও সে ডাক্তার বা ওষুধের কোনো কমতি রাখেনি, তবুও 1.5 মাসের মধ্যে শ্বশুর মশাই বিছানায় পড়লেন। তার স্ট্রোক হয়েছে জানা গেল। সেই যে বিছানায় পড়ল আর উঠতে পারল না। ডাক্তার অনেক দেখানো হলো, কিন্তু ফল কিছু হলো না। কেউ সঠিকভাবে কিছু বলতে পারল না। সবাই বলল সুগারের কারণে, আর দুশ্চিন্তায় তার এই অবস্থা হয়েছে। 2 মাস যেতে না যেতেই প্রেসার, সুগার, আরও কিছু বার্ধক্যজনিত রোগের শিকার হয়ে তিনি ইহলোক ত্যাগ করলেন। সবাই ভাবল বুড়ো হয়ে মারা গেছেন, কিন্তু আসল ব্যাপারটা কেউ টের পেল না। তার মৃত্যুর পর আমি কিছুটা নিশ্চিন্ত হলাম, অবশ্য পুরোটা না। ভাগ্য ভালো, কেউ কিছুই জানল না। যদি জানত, সে আমার স্বামী হোক বা শাশুড়ি, তারও একই পরিণতি হতো। অর্থাৎ এক্ষেত্রে তাদের ভাগ্য আমার থেকেও ভালো বলতে হবে। সুর আমাকে খোঁটা দিলেও কখনো কাউকে কিছু বলেনি, এটা বুঝলাম, কিন্তু বলতেও তো পারত। আরও একজনের ব্যবস্থা করা বাকি, প্ল্যানও তৈরি করে ফেলেছি। কোনো চাপ নেই, ধীরে সুস্থে